প্রিমিয়ার লিগে চেলসি জিতেছে, লিভারপুল জিতেছে, জিততে পারে নাই যে দলটার নাম সেটা হয়তো আপনি প্রেডিক্ট করতে পারছেন, আন্দাজ করারও কথা, এতক্ষণে জেনেও হয়তো গেছেন। ম্যানচেস্টার ইউনাইটেড ক্রিস্টাল প্যালেসের কাছে ক্রিস্টাল প্যালেসের মাঠে গোল শূন্য ড্র করে এসছে। যদিও ইউনাইটেড ওই ম্যাচে দারুণ শুরু করেছিল, আলেহান্দ্রো গার্নাচোর শট বার পোস্টে লেগেছিল, আলেহান্দ্রো গার্নাচো পরে আরও সুযোগ পেয়েছেন, যদিও গোল তার করা হয়নি। ফার্স্ট হাফের বিচারে ম্যানচেস্টার ইউনাইটেড পরিষ্কারভাবে ক্রিস্টাল প্যালেসের চেয়ে এগিয়েছিল, তবে সেকেন্ড হাফে যখন আন্দ্রে ওনানা দুর্দান্ত দুটো সেভ করেছেন একই শট থেকে, তখন ম্যানচেস্টার ইউনাইটেডকে তিনি ম্যাচে টিকিয়ে রেখেছিলেন। প্যালেস শেষ দিকে ইউনাইটেডকে চাপ দিয়েছে ঠিকই, কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড আর সেখান থেকে জিতে ফিরতে পারে নাই। ইউনাইটেড 5 ম্যাচ শেষে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে 7, এখনো পর্যন্ত তারা 5 ম্যাচে গোল করতে পেরেছে 5টা। এই ম্যাচ শেষে সবচেয়ে বেশি কথা হতে পারে ম্যানচেস্টার ইউনাইটেডের স্কোয়াড স্টার্টিং 11 নিয়ে, এবং একই সঙ্গে কেন ইউনাইটেড ড্র করলো। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ইউনাইটেড ভালো খেলেছে, কিন্তু ড্র করেছে ইউনাইটেড সম্ভবত এই কারণে যে ফরওয়ার্ডরা ঠিক গোল হাঙ্গারটা ওইভাবে দেখাতে পারেননি। কিন্তু আপনি এটা কিন্তু বলতে পারবেন না জার্গজি খারাপ ম্যাচ খেলেছেন, কিংবা গার্নাচো, ব্রুনো ফার্নান্দেস, তাদের ওই রসায়নটা যে খুব একটা খারাপ ছিল সেটা না। আনফর্চুনেট দুটো শট বারে লেগেছে, হেন্ডারসন ভালো কিছু সেভ করেছেন। সমস্যাটা হচ্ছে যে ম্যানচেস্টার ইউনাইটেড, এই যে আপনি যে কথাটা বলেন গোল হাংগ্রিনেসের এই যে ঘাটতিটা, সেটাই হয়তো এরিক টেন হাগকে ভোগাচ্ছে, যে আপনি কনস্ট্যান্টলি সুযোগ ক্রিয়েট করে যাচ্ছেন, আপনি বক্সে ভালো রান নিচ্ছেন, কিন্তু আপনি যদি ওই ফিনিশিং প্রোডাক্টটা না আনতে পারেন তখন তো আপনাকে কথা শুনতেই হবে। এবং ম্যানচেস্টার ইউনাইটেডের দল, তারা এখন 5 ম্যাচ পর 11 নম্বর স্থানে বসে আছে, সেটা তো ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য ভালো কোনো লক্ষণ না, আসলে একদমই ভালো কোনো লক্ষণ না। এবং ম্যাচ শেষে কথা হচ্ছে আসলে মার্কাস রাশফোর্ডকে কেন নামানো হয় না, এটা নিয়ে ইংলিশ মিডিয়া খুব সরব, কেন গার্নাচোকে নামানো হয়েছে এবং কেন রাশফোর্ডকে বসিয়ে দেওয়া হয়েছে। রাশফোর্ডকে নামানোর পেছনে যে যুক্তিটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে মার্কাস রাশফোর্ড ফর্মহীনতায় ভুগছিলেন, এরপরে তিনি প্রথমে গোল করলেন শেষ গেম উইকে সাউদাম্পটনের সাথে, এরপরে মিড উইকে যে লিগ কাপের ম্যাচ ছিল সেখানেও তিনি গোল করলেন। তো একটা প্লেয়ার যখন কনফিডেন্স ফিরেই পেয়েছে, তাকে আবার সাইড বেঞ্চে বসানোর কারণ কি? এই নিয়ে যখন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হ্যাগের কাছে জানতে চাওয়া হলো, তখন তিনি কি বলছেন, টেন হ্যাগের নামটাই ভুলে গিয়েছিলাম। যাই হোক, আমাদের পরিবর্তন করেই খেলাতে হবে, আমাদের অনেকগুলো ম্যাচ আছে, গার্নাচোকেও সুযোগ করে দিতে হবে, ওর কাছ থেকে অনেক গোল অ্যাসিস্ট পেয়েছি যখন ও বেঞ্চ থেকে নেমেছে, কিন্তু শুরু করেছে মাত্র একটা ম্যাচ। আচ্ছা, ভালো কথা, ম্যানচেস্টার ইউনাইটেড একটা ম্যাচ শুরু করেছে, তাই টেন হ্যাগ ভেবেছেন এখন সুযোগ দেওয়া দরকার গার্নাচোকে। তিনি বলেছেন এটা পুরোপুরি একটা স্কোয়াড রোটেশনের সাথে সম্পর্কিত, কিন্তু লোকে যে সূত্র ধরে সমালোচনাটা করছে বা ইংলিশ মিডিয়ার সমালোচনা করছে, সেটার কারণ হচ্ছে শুক্রবারে এই ম্যাচের আগে এরিক টেন হ্যাগ মার্কাস রাশফোর্ডকে নিয়ে যা বলেছেন সেটা নিয়ে। তার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ নিয়ে একটা প্রশ্ন কিন্তু এরিক টেন হাগ ছুড়ে দিয়েছিলেন, যে পার্সোনাল লাইফের ইন্টারভেনশন যদি বেশি চলে আসে সেটা ভালো কিছু না। এবং সম্ভবত 1 বা 1.5 সিজন আগে রাশফোর্ডকে কিন্তু দেরিতে আসার কারণে, ঘুম থেকে উঠতে হয়তো দেরি হয়েছিল, সেজন্য পিনালাইজও করেছিলেন। রাশফোর্ড সেই ম্যাচে বেঞ্চে বসেছিলেন, পরে বেঞ্চ থেকে নেমে সম্ভবত 1টা বা 2টা গোল করেছিলেন, রাইট? গোল করেছিলেন, এবং তারপর ওই সিজনে তিনি দুর্দান্ত ওই সিজনটাই রাশফোর্ডের খুবই দুর্দান্ত একটা সিজন গেল, তারপর তো একটা খরা গেল। কিন্তু মানে টেন হাগের কথা যুক্তিও আছে, আবার তাকে ধরার জায়গাও আছে। যুক্তি আছে, গার্নাচো তিনি বেঞ্চ থেকে নেমে ইম্প্যাক্ট সাব হিসেবে ভালো ভূমিকা পালন করছেন, গোল অ্যাসিস্ট পাচ্ছেন, সো তাকে নামাতে হবেই। আমার দিয়ালো বসে আছেন আবার ওদিকে, কিন্তু রাশফোর্ড যিনি তার কনফিডেন্স লেভেলটা কিছুটা নেমে গিয়েছিল, সেটা যখন তিনি ফিরতে শুরু করেছেন, তখন আপনি কেন এরকম একটা ক্যালিবারের প্লেয়ারকে বেঞ্চে বসিয়ে রাখবেন? আবার এখানে মিডিয়াতে আর্জেন্টাইন প্লেয়ার, ইংলিশ প্লেয়ারের একটা ডিবেট আছে, সেটাও সেদিকে ঠিক হবে না, তাই কি ওদিকে আমরা নাই বা যাই। লিভারপুলের খবরটা একটু জানিয়ে যাই। লিভারপুল 3-0 গোলে জিতেছে, যেটা খুব অনুমিতই ছিল, কিন্তু লিভারপুলের জন্য ম্যাচটা এত সহজ নাও হতে পারতো। ম্যাচের 3য় মিনিটে অ্যানফিল্ডে গোল বাতিল হয়েছিল, এবং যে কারণে পরে গিয়ে লিভারপুল ম্যাচটা নিজেদের করে নেয়। একটু ঘুমন্ত শুরু বোধহয় করেছিল লিভারপুল, কিন্তু লুইস দিয়াজ আরও একবার ব্রেস পেয়েছেন, এবং সবচেয়ে বড় খবর দারউইন নুনিয়েজ তিনি একটা গোল পেয়েছেন। সম্ভবত এই গোলটাকে আপনি একটা ম্যাজিক্যাল গোল বলতেই পারেন। কমেন্টেটরও বলছিলেন যে আ টাচ অফ উইজার্ডরি। দারউইন নুনিয়েজ আরও গোল পেতে পারতেন, কিয়েজাও গোল পেতে পারতেন। কিয়েজার জন্য একটা সুন্দর শুরু হলো, কিয়েজার বল শটটা বার পোস্টে লেগে তারপর সেটা গোলকিপার কেপা ধরে ফেললেন। তবে লিভারপুল আসলে মিলানে যে ম্যাচটা খেলে এসছে, প্রথম একটা ছোট
সেটব্যাক পুলিশের গোলের পর তারা 3 গোল করলো। এই ম্যাচে বোর্নমাউথের সঙ্গে ম্যাচটা খেলা কিন্তু মোটেও সহজ ছিল না। ইরাওলার কম্প্যাক্ট ওই ডিফেন্সিভ ইউনিটকে ভাঙাটা, সেখান থেকে যেইভাবে গোলগুলো এসছে, আপনি দিয়াজের গোলটা দেখুন, একটা সুইচ গ্রাভেনবাখের, সেখান থেকে তিনি বলটা রিসিভ করলে গোল করলেন, কিংবা থার্ড গোলটা এবং দেখেন না লুইস দিয়াজের ফার্স্ট গোলটা, ফার্স্ট টাচে তো কেপা তো এগিয়ে এসেছিলেন, কেপা এগিয়ে এসেছিলেন, ভেবেছেন বল পাবেন, ভালো কথা, বল পান নাই। লুইস দিয়াজের ফার্স্ট টাচ কেপা থেকে বল নিয়ে গেল। সেকেন্ড টাচটা দেখেন, যারা যদি না দেখে থাকেন ইউটিউবে আরেকবার গিয়ে দেখতে পারেন। সেকেন্ড টাচ মানে সেকেন্ড টাচটাই বল নিয়ে গেছে, সেকেন্ড টাচই গোল মূলত। সেকেন্ড টাচে তিনি বলটা এমন জায়গায় নিয়েছেন যে ওখান থেকে একদম পরিষ্কারভাবে আপনি অন টার্গেটে শট করতে পারবেন, গোল পেয়ে যাবেন। এর তো 2 মিনিটও লাগে নাই পরের গোলটা পেতে। লুইস দিয়াজের পরের গোলটা করলেন এবং এটা আসলে ব্যবধানটা আরো বাড়তেও পারতো। আবার ধরেন আপনি বোর্নমাউথও 2-1 গোল হয়তো পেতেও পারতো। আমার কাছে মনে হয় পুরো ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল 3 মিনিটে বাতিল হওয়া গোলটা। ওই গোলটার পরে লিভারপুল এবং অ্যানফিল্ড টের পেয়েছে যে এ ভাই আস্তে বসে থাকা যাবে না। এরপরে লিভারপুলের একটানা অ্যাটাক শুরু হলো এবং সেখান থেকে তারা জিতে ফেললো। আর্নে স্লটের জন্য খুব স্বস্তি, তাই না? মানে খুব দারুণ একটা সপ্তাহ গেল, অথচ 1 সপ্তাহ আগে আমরা বলছিলাম নটিংহ্যাম ফরেস্টের কাছে হার, যেটা লিভারপুলের জন্য একটা অ্যালার্ম বেজে গিয়েছিল, কিন্তু আসলে তো না মনে হচ্ছে, তাই না? ফলস অ্যালার্ম বলতে পারেন, ফলস অ্যালার্ম বলাও ঠিক হচ্ছে না। নটিংহ্যাম ফরেস্টের কাছে লিভারপুল হারা এক্সপেক্ট করবে না কখনোই সিজনের মাঝখানে, তবে মানে সামলে নিতে পেরেছে। যেটা ম্যানচেস্টার ইউনাইটেড এত ভালো শুরু ছিল, তারা একটা ধাক্কা খেলো, সেখানে লিভারপুল ওইটা ভুলে গিয়ে মোটামুটি গুছিয়ে নিতে পেরেছে। অল্প কথায় চেলসি সমর্থকেরা মন খারাপ করতে পারেন। আমরা ব্রেকে যাবো, তার আগে চেলসি নিয়ে যদি একটু। চেলসির অবস্থা মোটামুটি ভালোই মনে হলো। অ্যাওয়েতে 3টা টানা ম্যাচ জেতা, যেটা পেপ গার্দিওলা করেছিলেন 2016 সালে। তারপর তারই শিষ্য, পেপ গার্দিওলার শিষ্য এনজো ম্যারেস্কা, তিনি করে দেখালেন। এবং ওয়েস্ট হ্যামের সঙ্গে চেলসির ম্যাচটাতে দেখে মনে হয়েছে যে এই চেলসিকে নিয়ে এত যে কথাবার্তা হয়েছে অফ ফিল্ডে, অন ফিল্ডে তারা মোটামুটি তাদের খোলস থেকে বের হওয়া শুরু করেছে। নিকোলাস জ্যাকসন কিন্তু দুর্দান্ত 2টা গোল করেছেন। ইনফ্যাক্ট সেকেন্ড যে গোলটা তিনি করলেন, কাইসেদো থেকে যে বলটা লে অফ করলেন, সেখান থেকে গোল করলেন, দুর্দান্ত। ওয়েস্ট হ্যামের জন্য একটা দুশ্চিন্তার ব্যাপার, লোপে থেকে যেভাবে শুরু করেছেন, যেই হাইপটা নিয়ে লোপে থেকে 3টা ম্যাচই হেরে গেছেন। সো লোপে মানে ওয়েস্ট হ্যামের জন্য বরং দুশ্চিন্তার, চেলসির জন্য ভালো খবর। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.